ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বাম জোটের নাটকীয় জয়, পরাজয় মেনে না নিতে পেরে কট্টর ডানপন্থীদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র প্যারিস। বামপন্থীদের জয়ে স্বস্তি ফ্রান্সের মুসলিম কমিউনিটিতে। সরকার গঠন করলে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হবে, ঘোষণা জয়ী নেতাদের। ইসরায়েলের আগ্রাসনে গাজায় ৯ মাসে পরোক্ষভাবে মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ মানুষের। আইডিএফ এর হামলায় নিহত হামাসের শ্রমমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের হারিয়ে নাটকীয় জয় পেয়েছে বাম জোট। ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭৭টি আসন পেয়েছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮টি আসন পেয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রনের মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এদিকে এতদিনের সব জরিপে জয় ছিনিয়ে নেওয়ার আভাস দেয়া কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির অবস্থান গিয়ে ঠেকেছে তৃতীয়টিতে। উগ্র ডানপন্থী দলটি জয় পেয়েছে ১৪২ আসনে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে টুগেদার অ্যালায়েন্স ও ন্যাশনাল র্যালি। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জটিলতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে অন্যদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে বাম জোটকে। পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলের অপ্রত্যাশিত পরাজয়ের পর ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় প্যারিস। এদিকে নাটকীয় জয়ের পর সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন বাম জোট নেতারা। তবে নির্বাচনে ধাক্কার পরও রাজনীতি এবং পার্লামেন্টের প্রভাব কমবে না বলেই হুঁশিয়ারি কট্টরপন্থী নেতা মেরি লুপেনের। বামজোটের অপ্রত্যাশিত জয়ের খবর প্রচার হতেই পথে নেমে আসে উগ্র কট্টর ডানপন্থী সমর্থক ও নেতাকর্মীরা। চলে বিক্ষোভ ও প্রতিবাদ। এ সময় আগুন দেওয়া হয় বিভিন্ন স্থানে, করা হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় প্যারিস স্কয়ার। সহিংসতার একই চিত্র দেখা যায় লিল এবং মার্সেই শহরেও। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্যদের। রেনে সহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে। বিক্ষোভ সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় প্যারিস অভিমুখী বিভিন্ন সড়ক। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এদিকে অপ্রত্যাশিত জয়কে জনরায়ের প্রতিফলন আখ্যা দিয়েছেন বাম জোটের নেতারা। সরকার গঠনে প্রত্যয়ী তারা। আমাদের জয়ের প্রত্যাশা ছিল না অনেকের, কিন্তু দেশকে ভালোবাসার প্রতিদান পেয়েছি আমরা। জনগণের রায়ের প্রতিফলন হয়েছে ভোটের ফলাফলে। এখন প্রেসিডেন্ট ম্যাক্রনকে অবশ্যই পরাজয় স্বীকার করতে হবে। এর আগে জরিপে মেরি লুপেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির বড় জয়ের আভাস দেওয়া হয়। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে দ্বিতীয় অবস্থানে দলটি। এত বড় ধাক্কার পরও রাজনীতি এবং পার্লামেন্টে প্রভাব কমবে না বলে হুঁশিয়ারি মেরি লুপেনের। অবশ্যই আমাদের এখনো অনেক কিছু করণীয় আছে, কারণ 3 দলের আসন সংখ্যার মধ্যে খুব বেশি কোনো ফারাক নেই। তাই এটা নিশ্চিত যে সরকার গঠন নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হবে। তাই ফ্রান্স এবং ফরাসি সংস্কৃতিকে রক্ষায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দেখা দিয়েছে অচল অবস্থা। সব মিলিয়ে ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগুচ্ছে পরিস্থিতি। এ অবস্থায় জোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে দলগুলোকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সাথে সহকর্মী আবু তাহের যুক্ত আছেন, তার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করছি এখনকার কি অবস্থা। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তাহের, আমাদেরকে একটু সেখানকার সবশেষ যে পরিস্থিতি সে সম্পর্কে ধারণা দেবেন। আরেকটি বিষয় আমরা মাত্র প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে সহিংসতা বা সহিংসমূলক ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে আসলে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন বা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে, সেটিও জানতে চাই।
আবু তাহের, সেখানে ভলিউমটা একটু কমাতে হবে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে কাল রাতে আসলে পরিস্থিতিটা অনেকটাই অস্বাভাবিক ছিল, কিন্তু সেই পরিস্থিতিটা আরো অস্বাভাবিক হইতো যদি মারিন লুপেন আপনি জানেন যে গতকালকে কিছুটা অসন্তুষ্ট বা সহিংসতা ছিল পুরা ফ্রান্স জুড়েই, কিন্তু তার চেয়েও কঠিন অবস্থা সৃষ্টি হতো যদি মারিন লুপেন এবারের দ্বিতীয় দফা নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতেন অথবা বিজয়ী হতেন। সেক্ষেত্রে কালকের এই সহিংসতা খুব একটা বলা চলে না, মানে নির্বাচনে ন্যাশনাল মানে এই জনলুক মেলানচোর গ্রুপের বিজয় এবং মারিন লুপেনের পরাজয় সেটি ছিল সবচেয়ে আলোচনার বিষয়। তবে ফ্রান্সে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝুলন্ত পার্লামেন্টের দিকেই যাচ্ছে ফ্রান্স সরকার বা ফ্রান্সের অবস্থান। আজকে ইতিমধ্যে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি এলিজি প্রাসাদে গেছেন এবং সেখানে তার কর্মদিবস বা মিটিং গুলো চলছে। সুতরাং আমরা মনে করছি যে এই জনলুক মেলানশের যে অগ্রযাত্রা বা তিনি যে এবার প্রথম হয়েছেন এবং বরাবরই তিনি অভিবাসীদের পক্ষে ছিলেন, অভিবাসী সহ যে সকল সমস্যায় ভুগছিল ফ্রান্স, বিশেষ করে পেনশন আইন নিয়ে দীর্ঘদিন থেকে যে জটিলতা সেটির পক্ষে তিনি ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এই আইনটি তিনি বাতিল করবেন এবং অভিবাসীদের উপর যে মানসিক নির্যাতন বলা চলে, যেটিকে আমরা যদিও ফ্রান্সে অভিবাসীদের স্বর্গরাজ্য বলা চলে, কিন্তু আবার দেখা গেছে যে অভিবাসীদেরকে কিন্তু ভিন্ন চোখে দেখা হচ্ছে। বা মারিন লুপেন যে ঘোষণা দিয়েছিলেন মুসলমান বিদ্বেষী, অভিবাসী বিদ্বেষী, সেগুলো থেকে ফ্রান্স পরিত্রাণ পেয়েছে। বেকারত্বের একটা অবস্থান ছিল যেটি অনেকাংশেই প্রায় 23% মতো বেকার ছিল, সেটিকে তিনি কমানোর চেষ্টা করবেন বলেছিলেন জনলুক মেলানশোর। মানুষ যে শহরমুখী মানে গ্রামগুলোতে সুবিধা বঞ্চিত করা হচ্ছিল, সেখানেও তিনি কিন্তু কথা বলেছেন জনলুক মেলানশোর যে মানুষকে শহরমুখী থেকে গ্রামমুখী করার তিনি চেষ্টা করবেন এবং বিশেষ করে পেনশন সুবিধা, বেতন বৃদ্ধি, সরকারি বেতন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, এ সকল সুবিধার কথা বলেই কিন্তু তিনি এবার ক্ষমতায় আসার দ্বার প্রান্তে। যদিও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে মনে করা হচ্ছে যে ঝুলন্ত নির্বাচন, এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে কঠিন সমস্যায় পড়তে যাচ্ছে ফ্রান্স, কারণ ঝুলন্ত পার্লামেন্টে ঠিক কি পদ্ধতিতে ক্ষমতার ভাগাভাগি হবে সেটি এখন আসলে দেখার বিষয় বলা চলে। একটি কথা লাস্ট বলা চলে যে মুসলমান বা অভিবাসীদের ভিতরে যে সংখ্যা কাজ করছিল, সেই সংখ্যা এখন নেই বললেই চলে। সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। আবু তাহের, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। যেমনটি আমার সহকর্মীও জানাচ্ছিল, জরিপকে ভুল প্রমাণ করে ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের জয়ে স্বস্তিতে দেশটির মুসলিম কমিউনিটি। নিউ পপুলার ফ্রন্টের বিজয়ের পর ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কমবে বলেই প্রত্যাশা তাদের। ঝুলন্ত পার্লামেন্টের সংখ্যা থাকলেও কট্টরপন্থীদের ঠেকানোয় দুশ্চিন্তা মুক্ত হলো ফ্রান্সের অন্যান্য জাতি গোষ্ঠীর অভিবাসীরাও। ফ্রান্সের দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে ছিলেন মুসলিম ভোটাররা। শঙ্কা ছিল কট্টরপন্থী মেরি লু পেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম ধাপের ভোটে ন্যাশনাল র্যালি শীর্ষ স্থানে থাকায় উদ্বেগ উৎকণ্ঠা পৌঁছায় চরমে। শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপের ফলাফলে অপ্রত্যাশিতভাবে বামপন্থী জোট ঘুরে দাঁড়ানোর খবরে উল্লসিত সংখ্যালঘু ভোটাররা। র্যালির পরাজয় আসলে আমরা এখন কিছুটা শঙ্কামুক্ত বলা যেতে পারে, কারণ তাদের যে উগ্র রাজনৈতিক এবং উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ ছিল এবং তারা যেহেতু বৈচিত্র্যতা পছন্দ করতো না, তাদের জয় হলে আমাদের অভিবাসী এবং মুসলমানদের জন্য এখানে টিকে থাকাটা কিছুটা কঠিনই হতো বলা যায়। গত কয়েকদিন যাবৎ আমরা খুব মানসিক অস্থিতি ছিলাম। যাই হোক, আমাদের জন্য খুবই আনন্দের খবর যে মারিন লে পেন ক্ষমতায় আসে নাই। এটা আমাদের প্রবাসীদের জন্য এবং অভিবাসীদের জন্য খুবই একটা আনন্দের খবর। মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ম্যারি লু পেন ও তার দল ন্যাশনাল র্যালি ক্ষমতায় এলে বর্ণবিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিল অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও। অভিবাসী বিরোধী পদক্ষেপের হুমকিও ছিল। তাই ভোটের ফলাফলে দলটি তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার পর ঝুলন্ত পার্লামেন্টের অনিশ্চয়তাকে ছাপিয়ে স্বস্তিতে প্রবাসীরা। ম্যারি লু পেনের পরাজয় ফ্রান্সের সার্বভৌমত্বের বিজয়। যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো
তা থেকে এ যাত্রায় বেঁচে গেছে ফ্রান্স। স্বাভাবিকভাবেই মুসলিমদের জন্য এটা স্বস্তির বিষয়। সত্যি স্বস্তিতে আছি। কিভাবে সরকার গঠন হবে তা নিয়ে অনিশ্চয়তা অবশ্যই রয়েছে, তবে শেষ পর্যন্ত ন্যাশনাল র্যালিকে ঠেকানো গিয়েছে, এটাই বড় স্বস্তির। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর ৮% ইসলাম ধর্মাবলম্বী। ক্ষমতায় এলে মসজিদ বন্ধ ও হিজাব নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন কট্টর ডানপন্থী নেতা ম্যারি লুপেন। অভিবাসীদের জন্য কঠোর আইনের এজেন্ডাও ছিল তাদের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ফ্রান্সের নতুন সরকার গঠন করা হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন পার্লামেন্ট নির্বাচনে জয়ী বাম জোটের নেতারা। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বাম জোটগুলোর প্রধান জ্যাঁ-লুক মেলানচন। এ সময় তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তিনি বললেন, পররাষ্ট্র নীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টেরই নয়, বরং প্রধানমন্ত্রীরও রয়েছে। তাই জোট ভিত্তিক সরকার গঠন করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে আসছে ফ্রান্সের বাম দলগুলো। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সরকার গঠনের পরপরই স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। গাজা ইসরায়েলি আগ্রাসনের 9 মাসে পরোক্ষভাবেও মৃত্যু হয়েছে প্রায় 2 লাখ মানুষের, যে আইডিএফের সরাসরি হামলায় প্রাণহানির তুলনায় প্রায় 3 গুণ বেশি। সম্প্রতি ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখের বেশি গাজাবাসী, আর পুরোপুরি ভেঙে পড়েছে উপত্যকার অর্থনৈতিক কাঠামো। ছোট্ট এক তাঁবুতে সন্তানদের নিয়ে বাশারের দিন যাপন। খাবার তো নেই, বিশুদ্ধ পানিরও প্রচণ্ড অভাব। কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে টিকে আছে ফিলিস্তিনি এই পরিবার। কোথাও জীবাণুমুক্ত পরিষ্কার পানি নেই। যেটুকু পানি পাই তাতে কোনো মতে তৃষ্ণা মিটলেও চলে না পরিচ্ছন্নতার কাজ। ভালো মতো থালা বাসনটাও ধোয়া সম্ভব হয় না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, ডায়রিয়ায় মৃত্যুও হয়েছে কয়েকজনের। এমন গল্প নতুন নয় গাজায়। গেল 9 মাসে এভাবেই জীবন কাটাচ্ছেন উপত্যকার বেশিরভাগ মানুষ। ইসরায়েলি হামলায় প্রাণহানি তো হচ্ছেই, প্রাণ যাচ্ছে খাদ্য চিকিৎসার অভাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 9 মাসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 38,000 ফিলিস্তিনির। তবে সরাসরি হামলায় মৃত্যুর চেয়ে যুদ্ধের পরোক্ষ প্রভাবে নিহতের সংখ্যা প্রায় 3 গুণ। সম্প্রতি ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গবেষকদের মধ্যে রয়েছেন ইসরায়েলের জাতীয় স্বাস্থ্য বিষয়ক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য মার্টিন ম্যাককিও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 2 লাখ মানুষের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী ইসরায়েলের আগ্রাসন। 9 মাস ধরে চলা এই আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন 20,40,000-এর বেশি ফিলিস্তিনি। 1 বা 2 বার নয়, বেশিরভাগ গাজাবাসীকেই ঠাঁই হারাতে হয়েছে 8 থেকে 10 বার। জাতিসংঘের তথ্য মতে উপত্যকার বাসিন্দাদের মধ্যে প্রতি 10 জনের 9 জনই বাস্তুচ্যুত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুসারে উপত্যকার প্রায় 1,80,000 স্থাপনায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে থাকা বাড়িঘরের ধ্বংসাবশেষ সরাতেই সময় লেগে যাবে প্রায় 1 যুগ, এমনটাও বলছে বিভিন্ন প্রতিবেদন। পুরোপুরি ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো। জাতিসংঘের তথ্য মতে গেল বছরের তুলনায় চলতি বছর গাজার জিডিপি হ্রাস পেয়েছে 25%-এরও বেশি। কয়েক গুণ বেড়েছে ত্রাণের উপর নির্ভরশীলতা, রেকর্ড গড়েছে বেকারত্ব। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ও শ্রমমন্ত্রী ইহাব আল ঘুসেইন। রোববার এই তথ্য জানিয়েছে হামাস কর্তৃপক্ষ। এর আগে গেল মেতে আইডিএফের হামলায় প্রাণ হারান ঘুসেইনের স্ত্রী ও সন্তানরা। তবে শ্রমমন্ত্রীর মৃত্যুর বিষয়টি ইচ্ছাকৃত নয় বলতে চাইছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এই হামলায় শ্রমমন্ত্রী ছাড়াও আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার পূর্বাঞ্চলে বিভিন্ন শরণার্থী শিবির লক্ষ্য করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক হামলা হয়েছে নিসোইরাত ক্যাম্পে, আর সেখানেও 16 জনের প্রাণ গেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্য বলছে 24 ঘন্টায় 54 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আবারও গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। রোববার সামাজিক মাধ্যমে এই নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী। এরই মধ্যে তুফা, দারাস সহ সুজাইয়ার আশপাশের এলাকাগুলো থেকেও
সরে যেতে শুরু করেছে গাজাবাসী। আশঙ্কা করা হচ্ছে এসব এলাকায় যে কোনো সময় ব্যাপক হামলা শুরু করবে আইডিএফ। তবে নিরাপদ অঞ্চল কোনটি সে ব্যাপারে ইসরায়েলের নির্দেশে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। তাই কোথায় যাবেন এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাসিন্দারা। গেল সপ্তাহে খান ইউনিস থেকেও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই 9 মাসে 20,40,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হলো ইসরায়েল। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। প্রতিবাদ সমাবেশ হয়েছে অন্যান্য মন্ত্রীদের বাসভবনের সামনেও। 9 মাস পরও হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে না পারায় ক্ষোভে ফুঁসছেন স্বজনরা। বন্দি প্রিয়জনের ছবি হাতে নিয়ে তারা বিক্ষোভে অংশ নেন। আর সাথে ছিল সরকার বিরোধী নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। দাবি অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের। দীর্ঘদিনেও হামাসের সাথে সমঝোতায় আসতে না পারায় নেতানিয়াহু সরকারের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। তাগিদ দেয় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে। জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। মিছিলে বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সাথে। বেশ কয়েকজন আটক হন। রাজনৈতিক ও আদর্শগত মতাদর্শে পার্থক্য থাকলেও হামাসের সাথে একজোট হয়ে গাজা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে আরও অন্তত 5টি সশস্ত্র সংগঠন, যার মধ্যে সবচেয়ে আলোচিত প্যালেস্টাইন ইসলামিক জিহাদ। এর পাশাপাশি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ফাতার সশস্ত্র যোদ্ধারাও। বৈরিতা ভুলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা এমন জোটবদ্ধ হওয়ায় বেশ শক্ত প্রতিরোধের মুখেই পড়তে হচ্ছে তেল আবিবকে। গাজায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরুর পর থেকেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। রকেট বোমা তো ছুটছেই, ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলার মুখেও পড়তে হচ্ছে। শুধু কাশেম ব্রিগেডই নয়, ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে লড়াই করছে আরও অন্তত 5টি ফিলিস্তিনি সংগঠন। 9 মাস ধরে নিয়মিতই বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি যোদ্ধারা। বলা হচ্ছে এই সংকটের সময় গাজার সব সংগঠন বিভেদ ভুলে একজোট হওয়ায় ফিলিস্তিনিরা এখনও লড়াইয়ে শক্তভাবেই টিকে রয়েছে। হামাসের পর গাজা উপত্যকায় সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী ভাবা হয় প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ পিআইজেকে। তাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের বর্তমান সদস্য 12,000-এর বেশি। চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যারা সম্মুখে থেকেই লড়াই করছে। হামাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফাতাহ। রাজনৈতিক মতবিরোধকে দূরে রেখে হামাসের সাথে লড়াই করছে ফাতার সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের সদস্যরা। বর্তমানে যুদ্ধে তাদের অন্তত 3টি ব্যাটালিয়ন সক্রিয় রয়েছে। আরেক সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডও চলমান যুদ্ধে বেশ সক্রিয়। ইসরায়েলি সেনাদের নাস্তানাবুদ করতে এই সশস্ত্র যোদ্ধারা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেড, ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডও সক্রিয় এই যুদ্ধে। এর মধ্যে কেউ লড়ছে ময়দানে, আবার কারো ওপর পড়েছে জিম্মিদের লুকিয়ে রাখার দায়িত্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের আরও 2টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এডেন উপসাগরেও হুতিদের ছোড়া 2টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সেন্টকম। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ইলাতে মিসাইল হামলা চালানোর দাবি করেছে তারা। এক বিবৃতিতে জানানো হয়েছে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে একের পর এক জাহাজকে টার্গেট বানাচ্ছে। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4টি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 7টি কাতিউশা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট।
রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিসা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বায়াত ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের 10 ইউনিট আর 6টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতে ভয়াবহ বন্যায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে মুম্বাই সহ মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন শহরে। টানা বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে মুম্বাইয়ের সান্তাক্রুজ, আন্ধেরি, বড়িভালি এলাকা। আর জলাবদ্ধতা তৈরি হয়েছে ওয়াদালা, মাতুঙ্গা ও চেম্বুর শহরেও। হাজারো বাসিন্দা পানিবন্দী। খারাপ আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। যাত্রীদের যে কোনো ধরনের গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দিনভর বৃষ্টিতে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এই বৃষ্টিপাত আরও 2-3 দিন চলবে। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে একটি স্বর্ণখনি। অন্তত 12 জনের প্রাণহানি হয়েছে, 18 জন নিখোঁজ। রোববারের এই দুর্ঘটনায় নিহতদের সবাই খনি শ্রমিক। মাটির নিচে বাকিরা আটকে পড়ে আছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে জরুরি বিভাগের প্রায় 200 সদস্য। একে একে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। তবে বৃষ্টিপাত আর দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে আদেশ অমান্য করে অবৈধভাবে খনিটিতে স্বর্ণ উত্তোলনের কাজ করছিল শ্রমিকরা। আর টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে ইন্দোনেশিয়ার আরও কয়েকটি অঞ্চলে। আরও কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্য। এরই মধ্যে পড়ে গেছে রাজ্যের পিওটি কাউন্টির ফিশলেক ন্যাশনাল বনের প্রায় 11,000 একর জায়গা। কালো ঘন ধোঁয়ায় ঢেকে গেছে বনাঞ্চল এবং আশপাশের এলাকা। সময়ের সাথে আরও শক্তিশালী ও তীব্র হচ্ছে দাবানলটি। বাতাসের তীব্রতায় দ্রুতই লোকালয়ের দিকে ধেয়ে আসছে আগুন। আশপাশের বেশ কয়েকটি জনবসতিতে সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের শিগগিরই সরে যেতে বলা হয়েছে নিরাপদ স্থানে। আর আগুন নেভাতে কাজ করছে ইউটা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে শুষ্ক বাতাসের কারণে খুব দ্রুতই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।